রাজনীতি থাকবে, রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, রাজনীতিতে হালকা ভুলভ্রান্তি এটা থাকবে, কিন্তু তাই বলে যে মৃত মানুষ গিয়ে হাসপাতাল যে জেলগেটে তাদের যেই আত্মীয় আছে তাদেরকে দেখে আসবে, এরকম ঘটনা আসলে বাংলার ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে হয়তো বাংলাদেশে এই প্রথম 2026 সালের জানুয়ারির 27 তারিখ, জানুয়ারির যে 24 তারিখে মনে হয় ঘটনাটা ঘটছে। আপনারা দেখেছেন যে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে ছাত্রলীগ নেতা বা কার্যক্রম নিষিদ্ধ থাকা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দাম হোসেনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, সাদ্দাম হোসেনের স্ত্রী সন্তান ক্ষুধার জ্বালায় বা অর্থকষ্টে বা এই যে স্বামীর যেই একের পর এক যে মামলা, এই ক্ষেত্রে হয়তো অধিষ্ঠিত হয়ে মানে স্বামীর উপরে যে মামলা, এটা তো অধিষ্ঠিত হয়ে স্ত্রী সন্তান নিয়ে, স্ত্রী তার নিজের সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে, এই বিষয়টা আমরা দেখেছি। আমাদের ঘটনা এখানেই হয়তো শেষ হতে পারত, কিন্তু আমাদের রাষ্ট্র আমরা দেখলাম কি যে জেলগেটে নিয়ে ওই সাদ্দাম হোসেনের স্ত্রী সন্তানকে জেলগেটে নিয়ে গিয়ে সাদ্দাম হোসেনকে দেখিয়ে আনছে। বাহ, রাষ্ট্র কি চমৎকার কাজ করেছে! রাষ্ট্রের এই চমৎকার কাজকে আমরা অবশ্যই বাহবা দিতে পারি, কেননা আমরা জানি সবার উপরে মানবিকতা থাকে, সবার সব কিছুর মানবিকতা বা যেই মানুষের যে বিবেক সেটা সবার ঊর্ধ্বে, কিন্তু আমরা দেখলাম বর্তমানে রাষ্ট্রের বিবেক কোথায়। আমরা আওয়ামী লীগ সরকারকে অনেক দোষ দিয়েছি যে আওয়ামী লীগ সরকারের আমলে যেই ঘটনাগুলো ঘটছে, মানুষ কথা বলতে পারে না, আওয়ামী লীগ সরকারের সময় মানুষ এই যে তার আত্মীয় স্বজনকে দেখতে পারে না, এরকম কথা শুনতাম। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় আমি অন্তত এরকম কোনো ঘটনা দেখিনি যেটা জেলগেটে গিয়ে মৃত মানুষ গিয়ে জীবিত মানুষকে দেখে এসছে, এরকম ঘটনা দেখিনি। দর্শক, আপনি যদি দেখে থাকেন আপনি হয়তো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কিন্তু বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি তো আসলে কোনো দলের সরকার থাকার কথা না, তিনি কোনো ব্যক্তির সরকার থাকার কথা না, তিনি তো সবার থাকার কথা। আর সাদ্দাম হোসেন এরকম বড় কোনো শীর্ষ সন্ত্রাসী ছিলেন না যাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে, যিনি পালিয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি। এখন সেই সাদ্দাম হোসেনকে কেন তার পরিবারের সামনে নিয়ে আসা হলো না, কেন তার মৃত পরিবারকে জেলগেটে নিয়ে যাওয়া হলো? রাষ্ট্র কি এর জবাব দিতে পারবে? রাষ্ট্র কেন এরকম একটা একপেশে কাজ করলো? রাষ্ট্র কেন এরকম ঘৃণিত একটা কাজ করতে গেল? এটার প্রশ্ন রাষ্ট্রের কাছে আমার রইল। আর সাদ্দাম হোসেনের পরিবার, আপনারা জানেন যে একটা ছাত্রলীগ নেতা কত টাকার কামাইছে। আমি কিন্তু এখানে ছাত্রলীগের জয়গান গাইতে বইনি, আমি কিন্তু এখানে আওয়ামী লীগের জয়গান গাইতে বসিনি। আমি এখানে আমার নিজের বিবেক থেকে যে কথা বলতে চাই আমি সেটাই বলতেছি এখানে। আপনি দেখেন, একটা ছাত্রলীগ নেতা হোক বা একটা ছাত্র দল নেতা হোক বা একটা ছাত্র শিবিরের নেতা হোক, এরা কয় টাকা কামাইতে পারে? এদের কয় টাকা পাওয়ার একটা আপনার কোনো স্কোপ আছে? আমরা তো বলি যে যারা রাজনীতি করে ব্যাপক পরিমাণে টাকা কামায় ইত্যাদি ইত্যাদি। আপনি দেখেন ছাত্রলীগ সংগঠনটা হয় প্রতিটা রাজনৈতিক, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা জাতীয় পার্টি বা এই জন্য অন্যান্য জামাত বলেন, সবার সবচেয়ে ছোট সংগঠনটা সবচেয়ে কম বয়সী যে সংগঠনটা ওইটা হচ্ছে ছাত্রলীগ বা ছাত্রদল বা ছাত্র শিবির এগুলা। এখন এরা থাকে ছোট তারুণ্য, এদের হয়তো দু একটা ভুল কাজ করে ফেলে, কিন্তু আপনি অর্থনৈতিকভাবে দিকে তাকান, এরা কিন্তু অতটা স্বাবলম্বী না। আপনি হয়তো যুবদল বা যুবলীগ বা অন্যান্য সংগঠন এদের কথা বলতে পারেন যে এরা টাকা কামাইতে পারে বা দুর্নীতি করতে পারে, কিন্তু ছাত্রলীগ নেতারা দুর্নীতি করতে পারে না। এরা যেটা বলা হয় ছাত্রলীগ বা ছাত্রদল, এরা করে শেষরামি। এই শেষরামি করে এরা কয় টাকা কামাইতে পারে? এখন এটার জন্য আপনি তাদেরকে যে কারাগারে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এই যে কারাগারের থেকে সেখানে তার শাস্তি হইতে পারে, সেখান থেকে মানবিকতা হইতে পারে, কেননা আপনি মানবিকতার দৃষ্টিতে সেগুলোর বিচার করতে পারেন। এখন আপনি এই যে মৃত মানুষকে যে কারাফটকে নিয়ে যান, এটা তো আসলে হওয়ার কথা ছিল না বা এটা তো করার কথা ছিল না। এখন আপনি কেন এরকম কাজ করতে গেলেন সেটা আপনি নিজে ভালো জানেন। আপনি তো আসলে শান্তির দূত, কেউ কেউ আপনাকে রহমত বলে, কেউ কেউ আপনাকে ইত্যাদি ইত্যাদি সব কিছু বলে। আপনি তো এখানে যে বিশ্ব যে শান্তির প্রাইজ নোবেল পুরস্কার পায় এখানে আসছেন, কিন্তু আপনার সময় এটা তো হওয়ার কথা ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এই যে কারাফটকে যেই সাদ্দাম হোসেনের মৃত স্ত্রী সন্তানকে নিয়ে গেলেন, এই
এটা আসলে বাংলাদেশে একটা দৃষ্টান্ত বা নজির স্থাপন করলেন। আপনি জানেন আইনের ক্ষেত্রে বা আইনে নজিরের কিন্তু বড় ধরনের ভূমিকা থাকে, নজিরের বড় ধরনের প্রভাব থাকে। এখন যেই নজির আপনি স্থাপন করে গেছেন, দেখেন বাংলাদেশে প্রজন্ম থেকে প্রজন্ম এই নজিরগুলো কার্যকর হবে, এর জন্য মূলত আপনি দায়ী থাকবেন। এখানে সাদ্দাম হোসেনকে আপনি 2 ঘন্টা 4 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য পুলিশি হেফাজতে তাকে যদি তার বাড়িতে নিয়ে আসতেন, এখানে কোনো প্রশ্ন উঠতো না। হ্যাঁ, এখানে সাদ্দাম হোসেন নিজ পরিবারে দাফন করে, সে স্ত্রী সন্তানের দাফন করে তাকে আবার কারাগারে নিয়ে যেতে পারতেন, কিন্তু আপনারা সেটা না করে সাদ্দাম হোসেনের স্ত্রী সন্তানকে জেল গেটে নিয়ে গেছেন। বাহ, সাদ্দাম হোসেনকে কত ভালোবেসে আপনারা তাকে সেই কাজ করেছেন যাতে সাদ্দাম হোসেন কষ্ট করে স্ত্রী সন্তানের কাছে এসে দেখা দিতে না হয়। সাদ্দাম হোসেনের স্ত্রী সন্তানই তাকে সেখানে গিয়ে দেখা দিয়েছে, সেটা হোক মৃত হোক সেটা জীবিত। এখন শুনেছি যে সাদ্দাম হোসেনের যে সন্তান জন্মগ্রহণ করেছে তিনি তার সন্তানকে পূর্বে দেখেননি, এই প্রথম তার মৃত সন্তানকে তিনি কোলে নিয়েছেন আর স্ত্রীকে শেষবারের মতো ধরে সেখান থেকে হয়তো বিদায় দিয়েছেন। কিন্তু যে এখানে হৃদয় বিদারক একটা কাজ বা ঘটনা ঘটলো, সেটা আসলে হওয়ার কথা ছিল না। এখন অনেকে হয়তো বলবেন যে বিএনপির অনেক নেতারাও তো জেলে ছিল বা জামাতের অনেক নেতারাও তো জেলে ছিল, তারা তো এখানে আত্মহত্যা করেনি তাদের স্ত্রী সন্তানরা। হ্যাঁ, আপনার সাথে আমি একমত। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখেছি, সেখানে আমি যে বিষয়টা দেখলাম যে অনেকে এই যে বিএনপির শীর্ষ নেতা বা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কথা বলেন। ভাই, আপনাকে উদ্দেশ্য করে আমি বলি যে লুৎফুজ্জামান বাবর আর সাদ্দাম হোসেন তার সাথে কেন মিলান? লুৎফুজ্জামান বাবর বড় ধরনের নেতা, বড়, তার বিশাল অর্থনৈতিক পাওয়ার রয়েছে। আপনি সাদ্দাম হোসেনের দেখেন, সাদ্দাম হোসেনের কী আছে? আমি প্রথমেই বলেছি যেটা, এই যে আপনি ছাত্র সংগঠনগুলো কয় টাকা কামায়, আমি এই প্রশ্নটা কিন্তু প্রথমেই বলেছিলাম। তারা যখন জেলে যায় তাদের স্ত্রী সন্তানরা তারা কষ্টে অনাহারেই থাকে। ছাত্র সংগঠনগুলো টাকা কামায় না বা টাকা কামাইতে পারে না, কিন্তু তাদের বদনামটা বেশি থাকে। এখন লুৎফুজ্জামান বাবর বা আরও অন্যান্য যে সমস্ত বিএনপি বা জামাতের নেতাকর্মীর কথা বলবেন, তারা কিন্তু আসলে স্বাবলম্বী ছিলেন। কেউ এখানে লুৎফুজ্জামান বাবর বলেন, জামাতের সিনিয়র নেতৃবৃন্দের কথা বলেন, সবাই নিজেরা প্রতিষ্ঠিত। আর এই জন্য ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন কিন্তু প্রতিষ্ঠিত না। নিজের সদ্য প্রথম সন্তান, যে সন্তানকে তিনি যেটা আমরা গণমাধ্যম মারফত জানতে পারি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে সাদ্দাম হোসেনের এই যে সন্তানটা মারা গেছে, এটাই তার প্রথম সন্তান। এই সন্তানকে তিনি দেখেনও নি, অথচ তিনি এই মৃত সন্তানকে জেল গেটে করে নিয়েছেন। যাই হোক, এখানে আমি বিতর্ক জড়াতে আসিনি, মানে কোনো বিতর্ক করতে আসিনি। এখানে আমি যে কথাটাই বলতে এসেছি, আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা এইভাবে না করলেও পারতো। এই কাজটা সুন্দরভাবে মানবিকতার দৃষ্টিতে দেখে সুন্দরভাবে, সবসময় আমরা যেটা দেখি, আমরা দেখেছি না, এই জন্য দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর ক্ষেত্রে তার ছেলেদেরকে যেভাবে সেখানে নিয়ে আসা হয়েছে, বা আরও অন্যান্যদের ক্ষেত্রে আমরা দেখছি না, বিএনপি নেতাদের ক্ষেত্রে তাদের মানে পরিবারের কাছে তার ওই নেতা গিয়েছে না, হয়তো 2 ঘন্টার জামিন নিয়ে, হয়তো 1 ঘন্টার জামিন নিয়ে, সেই বিষয়ে অনেকে হয়তো বিতর্ক করেছে, কিন্তু আসলে এখানে কারা কর্তৃপক্ষের কী করার আছে। কিন্তু এই যে সাদ্দাম হোসেনের ক্ষেত্রে যেটা করেছে, এটা অতিরিক্ত ওভার রিয়েক্ট হয়েছে বলে আমি মনে করি। সকল মানবিকতা বা সকল কিছুর উদ্যোগে এই কাজ করা হয়েছে। যা হোক, ভালো থাকুক সাদ্দামেরা। পৃথিবীর সকল এরকম ছাত্র সংগঠনের সাদ্দামেরা, এরা আসলে এরকম কষ্টই পায়। এরা এরকম কষ্ট পেয়ে অর্থ পায় না, কিচ্ছু পায় না, নিজেদের জীবন সব রাজনীতির পিছিয়ে এরা ব্যয় করে। বাংলাদেশের রাজনীতি এতটাই নির্মম, এতটাই খারাপ, যেটা এই যে সাদ্দাম হোসেনের ঘটনাটা দিয়ে আমরা আসলে অনুমান করতে পারি। তো ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে আপনারা ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে সকল চ্যানেলের কথা, আমি ইনস্টাগ্রাম টিকটক এনে তো নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।